তার ভাই বিলেতে সত্যিকারের সমাজসেবী হিসেবে আপনি সর্বজন স্বীকৃত একজন নিবেদিত প্রাণ সমাজসেবী, লেখক, সাংবাদিক এবং রাজনীতি। যদিও আজকের আলোচ্য বিষয়ে আপনার এক্সপার্ট পার্টি বা রাজনীতি বিষয় নয়, আজকে আমরা জানতে চাইব প্রবাসীদের হয়রানির বিষয়ে। বিমানবন্দরে বা বিমানে যেসব কারণে প্রবাসীরা হয়রানির শিকার হন সেই বিষয়টি। যদিও অতি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের এই সময়ে কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু স্থায়ী সমস্যার সমাধানের ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই। প্রথমে আপনাকে ধন্যবাদ এবং আমি মানব টিভির অগ্রযাত্রার সফলতা কামনা করছি। আপনি যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন, আমরা সম্প্রতি জানতে পেরেছি যে বাংলাদেশে ওসমানী বিমানবন্দর বা সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এবং চিটাগাং শাহমুরাদ বিমানবন্দর এগুলোতে প্রবাসীরা ল্যান্ডিং করার পরে তারা কম হয়রানির শিকার হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। যদি আমার নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স নাই, আমরা শুনতে পেরেছি যে আপনার প্যাসেঞ্জার আমার সাথে সাথেই তাদের বেল্টে লাগেজগুলো চলে আসছে। এখানে দুর্নীতি কম হচ্ছে, ঘুষের আগের যে রমরমা বাজার ছিল, মানুষকে হেরানি ছিল, এটা অনেকটা কমেছে। এটা শুনে আমরা তো খুশি হয়েছি। এবং এই যে বিমানবন্দরে যে আজকে আমাদের যে উন্নতি হচ্ছে, এটা আমি বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর সরকার, নোবেল বিজয়ী বিশ্ব খ্যাতনাম ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি দেখেছি যে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরেই উনি প্রবাসীদের মূল্যায়ন করে কথা বলেছেন। প্রবাসীদের সম্পর্কে উনি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো মন্তব্য করেন প্রবাসীদের নিয়ে, এতে আমরা খুশি হয়েছি। আমরা চাই, আপনি জানেন যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশের ভূমিকা অপরিসীম। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে সবসময় বাংলাদেশের যে কোনো দুর্যোগের মুহূর্ত, আপনি সিডর বলেন, আইলা বলেন, জলোচ্ছ্বাস বলেন, করোনা বলেন, স্থানীয় বন্যা বলেন, সব সময় প্রবাসীরা সামনের কথা আন্তর্জাতিক উন্নয়নে ভূমিকা রেখে চলছে। ইভেন বাংলাদেশের এই যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান গঠন করা, অনেক কিছু অবদান রাখছে। কিন্তু স্বাধীনতার 52 বছর পরেও এই প্রবাসী বাংলাদেশ অবহেলিত। আপনি জানেন সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1,40,00,000 প্রবাসী রেজিডেন্ট আছে। তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়। তারা বাংলাদেশের ইকোনমিকে তারা শক্তিশালী করছেন, রেমিটেন্স পার্টি। কিন্তু আজ পর্যন্ত আসলে মূল্যায়ন করা হয়। প্রথম দেখেন, আপনাকে যেটা বলবো, 1971 সালে যুক্তরাজ্যের যারা মুক্তি সংগঠক যারা ছিলেন, যারা কোটি কোটি টাকা প্রবাসী মুক্তি ফান্ডে দান করেছেন, যারা মুক্তি সংগঠন আয়োজন, তাদের মূল্যায়ন করা হয়নি। তাদেরকে সরকারের পক্ষ থেকে সঠিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। একটু এখানে যদি আমি জানতে চাই, এই সঠিক মূল্যায়ন বা যথার্থ মূল্যায়ন বলতে প্রবাসীরা কি মনে করেন বা আপনি কি বোঝাতে চাই? সঠিক মূল্যায়ন যে দেখেন, আসলে যারা 1971 সালে বিলেতে বা পৃথিবীর অন্যান্য দেশে মুক্তিযুদ্ধের পক্ষে তারা বিশ্ব জলপথ গ্রহণ করেছেন, তারা ক্যাম্পেইন করেছেন, তারা চাঁদা সংগ্রহ করেছেন, তারা নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তাদেরকে বাংলাদেশ সরকার, কোনো সরকারই আপনার স্বীকৃতি বলতে সেটা শুধু একবার আমরা দেখেছিলেন বিএনপি সরকার আমলে, এখানে যখন আবুল হাসান মুহাজ্জল যখন এখানে হাইকোর্ট ছিলেন, তখন কিছু সংগঠকে উনি নিয়ে একটা সম্পর্ক সমালোচনা দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ সরকারই ভাবে আপনার তাদের যে স্বীকৃতি, যেটা রিকগনাইজ করা, যেটা সম্মান প্রদর্শন করা, যেটা এটা হয় না কখনো। যদি এই যে মনে করেন মজুরকে যেটা করেছিলেন, এরপরে এগুলো কন্টিনিউ করে নেই। তো যদি যারা সংগঠক যারা তার স্বীকৃতি সম্মান দেওয়া হতো, তাতে আমরা সবাই খুশি হতাম। এটাই মিন করছি। আপনি দেখেন, আমরা একটা সংগঠন করেছি, আমরা আন্তর্জাতিক প্রবাসীদের একটা সংগঠন, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ। এই সংগঠন আমি হচ্ছে মিডিয়া ডাইরেক্টর এবং ডক্টর হাসনাত হোসেন এমবি হচ্ছেন এটার প্রেসিডেন্ট, আর এটার কাউন্সিলর মহিদ আহমদ হচ্ছে এটার ডাইরেক্টর। এটা বিশাল একটা সংগঠন আমরা করেছি। এই সংগঠনের পক্ষ থেকে আমরা হাউস অফ কমন্সে আমরা এই 2 বছর আগে আমরা মুক্তিযুদ্ধ 100 জন সংগঠককে আমরা এখানে সম্বর্ধনা দিয়েছি, তাদেরকে ক্রেস্ট দিয়েছি, যাদের সম্মান প্রদর্শন
কতটা খুশি হয়েছে। অনেক দুনিয়াতে নেই, চলে গেছেন সংগঠক, তাদের বংশধর আত্মীয় স্বজন আচ্ছা। ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড হয়েছে। এরপর আমরা দেখেন এই যে প্রপার্টির সমস্যা, যেটা বর্তমানে আমরা যে সমস্যাটা সাফার করতেছি, যেটা বিশেষ করে আমি বলবো আপনাকে, অত্যন্ত দুঃখের ব্যাপার যে এই যে সিলেট যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, এই আন্তর্জাতিক বিমানবন্দরে আপনার এটা বলা হয় যে ঘোষণা করেছে আমরা এই সিলেট ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য আমরা প্রবাসী অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করার পরে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরের যে আপনার যে সুযোগ সুবিধা পাওয়ার কথা প্রবাসী, সেগুলো আমরা পাচ্ছি না। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি দেখবেন যে চট্টগ্রাম করা হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম। এই চট্টগ্রাম বিমানবন্দরের আপনার প্রতি সপ্তাহে এখানে আল সালাম, ওমান এয়ার, ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়ান সহ 7টা আন্তর্জাতিক ফ্লাইট ল্যান্ডিং করে প্রতি সপ্তাহে, নিয়মিত। নিয়মিত ল্যান্ডিং করতেছে। তো সিলেট ওসমানী বিমানবন্দরে শুধু বিমান ছাড়া আর কোনো আন্তর্জাতিক এয়ারলাইন ল্যান্ড করে না। অনেক এয়ারলাইন তারা আপনার কুয়েত, কাতার, আরব আমিরাত, ব্রিটিশ এয়ারওয়েজ অনেকে চেষ্টা করেছে গাড়ি ল্যান্ডিং করার, মানুষ কিন্তু বলার সঙ্গে মানুষ দেয় নাই। এই বিমান আপনার শুধু একতরফা ল্যান্ডিং করার কারণে বিমানের ডাইরেক্ট ফ্লাইটের জন্য আমরা অনেক আন্দোলন আমরা করেছি। আচ্ছা, তারপরে এখানে আমি যদি আরো এক্সক্লুসিভলি জিজ্ঞেস করি জি। যে কেন হয় না, এটা কি সরকারের সদিচ্ছার অভাব, নাকি এখানে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা এই ধরনের অবকাঠামো তৈরি হয় নাই, আসলে কোনটা না, সমস্যা? আসলে আসলে ওসমানী বন্দরের সব উপকরণ ঠিক আছে, ওপরে কোনো সমস্যা না। প্রথমে বলা হয়েছিল যে রানওয়ে নাই, কিন্তু সাইবর মহাসাগর আমরা ঠিক করা হয়েছে। এরপরে বলা হলো যে একটা ফুয়েল সিস্টেম নাই, ফুয়েল যে রিফিলিং করবে সেখানে প্রতিষ্ঠা করা হলো। কিন্তু আসল ব্যাপারটা সদিচ্ছার অভাব, এবং যে বিমান যাতে মনোবলী ব্যবসা করতে পারে। আপনি জানেন লন্ডন থেকে সিলেট ফ্লাইট সরাসরি যায়, সিলেট থেকে লন্ডন ফ্লাইট চলে আসে। এখন যদি অন্য এয়ারলাইন এখানে দেওয়া হয়, তাহলে বিমান যেভাবে আমাদের অত্যধিক ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে, আপনার 1400 পাউন্ড নিচ্ছে আপনার এটা, তাও একতরফা। 1500 পাউন্ড ভাড়া আমাদের কাছ থেকে নিচ্ছে। আপনি দেখেন সিলেট গেলে ভাড়া আপনার কম থাকে, ঢাকায় গেলে, সিলেট গেলে ভাড়া বেশি 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 আর ঢাকা গেলে ভাড়া কম। কম, অথচ দেখা পড়ে আর ঢাকা পড়ে লন্ডন, সিলেটে সিলেট, ঢাকা। এইভাবে যে ভাড়া মনোপলি যে ব্যবসা, আজকে দেখেন আমাদের পরিবারে, প্রত্যেক পরিবারে 7জন, 8জন, 10জন, 12জন লোক থাকে, প্রত্যেকটা ফ্যামিলি। কিন্তু একজন মানুষ যদি দেশে যেতে চায়, পরিবার পরিজন যদি দেশে তখন তার ক্ষমতা নেই। সে ভাড়া কারণ ইউরোপের যে কোনো দেশে 10 ভাগের 1 ভাগ সেদিকে যেতে পারতেছে। সে ভারতে যেতে পারতেছে, মরক্কো যেতে পারতেছে, দুনিয়ার সব দেশে ঘুরাইতে পারতেছে। তার মানে এইটা তো আমরাও অনেক সময় আমি লেখালেখি যেটা করেছি। আমি আপনি একটা মিনিট, বলেন। অনেক লেখালেখি আমরাও করেছি, আপনি করেছেন, দাবি করেছেন, কিন্তু এইটাতে আপনার কাছে এরকম কোন উত্তর আছে কিনা যে সুনির্দিষ্টভাবে তারা কি জবাব দেয়? জবাব তো কোনো জবাব নাই, এটা কোনো জবাব নাই। তারা কেউ কেউ বলেছেন যে আপনার অন্য এয়ারলাইন নাকি এখানে আপনার তারা পারমিশন চায় নাই, মানে তারা সরকারের অ্যাপিল করে নাই, অ্যাপ্লাই করে নাই ল্যান্ডিং এর জন্য। এটা ব্রিটিশ এয়ারওয়েজ তো এটা বারবার চেয়েছে। এরপরে দেখেন আরেকটা বৈষম্য আপনি দেখেন, এই যে আপনার বিমান, আমি বলবো যে আমাদের পকেট কাটতেছে, এই যে প্রবাসীদের, আমাদের প্রবাসী সিলেটিদের জিম্মি করে রেখেছে, আমাদের জিম্মি করে আমাদের পকেট কেটে আমাদের হাজার করে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এয়ারপোর্টের আপনার যে স্টাফদের যে বিমানের যে আপনার চেক ইন কাউন্টারে আপনি যান ওসমানী বিমানবন্দরে, এখন জানি না কি পরিবর্তন হয়েছে, কিন্তু চেক ইন কাউন্টারে মানুষকে হ্যারাসমেন্ট করে। ইভেন আপনার যে একটা মহিলা তার ভ্যানিটি ব্যাগ জানবে, তার ভ্যানিটি ব্যাগটা আপনার ওজন করে আপনার ওই এখানে হ্যারাসমেন্ট করে। মাল যদি আপনার মাল, সে একজন প্রবাসী বাসায় তার মাল ওজন করে আনছে সে 40 কেজি, এখানে আসার পরে বলা হয়ে গেছে 45 কেজি, 50 কেজি হয়ে গেছে। তাদের আপনার স্কেলে তোলার পরে মানে ইচ্ছাকৃত হ্যারাসমেন্ট করে। অনেকে আপনার হ্যারাসমেন্ট শিকার হন, অনেকে মাল ফেলে আসেন, অনেকে দিয়ে আসেন। আরেকটা দেখেন, আপনি দেখেন ওসমানী বিমানবন্দরে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, দেখেন 2020 সালের 1 অক্টোবর 300 কোটি টাকা ব্যয়ে ওসমানী নতুন টার্মিনাল ভবনের কাজ শুরু হয়েছিল, আপনার 3 বছর টার্গেট করে করা হয়েছে। সেম সময়ে আপনার শাহজালাল বিমানবন্দরে একটা টার্মিনাল ভবন নির্মাণ কাজ 2020 সালের জানুয়ারি শুরু হয়েছিল, 3 ইয়ার্স টার্গেট ছিল। তো শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল ভবন কাজ শেষ হয়ে আগের সাবেক প্রজেক্ট এটাকে উদ্বোধন করে ফেলেছেন, কিন্তু সিলেট ওসমানী বিমানবন্দরে আজ পর্যন্ত 20% কাজ হয়। বর্তমান সরকারের সাথে তারা রিভিউ করেছেন এবং তারা একটা টার্গেট দিয়েছেন এটা শেষ করার জন্য। আমি জানতে চাচ্ছি এটা যে আমাদের ওসমানী বিমানবন্দরের আপনার এটা 20% কেন হলো, আর এই শাহজালাল বিমানবন্দরের একটা শেষ হয়ে কেন হলো? এর মানে হচ্ছে
যে আমরা সিলেটরা অবহেলিত, এবং আরেকটা কারণ হলো যে সিলেটের আমরা যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদের হয়ে, যারা আমরা সিলেট থেকে আমরা পররাষ্ট্রমন্ত্রী পেয়েছিলাম, আমরা পরিবহনমন্ত্রী পেয়েছি, আমরা আপনার পরিবেশ মন্ত্রী পেয়েছি, বিমানমন্ত্রী আমরা পেয়েছি, কিন্তু পাওয়ার পরেও তারা সঠিকভাবে কেন্দ্রে তারা লবিং করতে পারে নাই, তারা কাজ করে। মানে সিলেটের নেতৃবৃন্দ তার দায়িত্ব পালন করতে সঠিকভাবে। আচ্ছা, এখানে আমার আমরা দুইটা এত প্রশ্ন। পিছিয়ে পড়তাম না। এখানে দুইটা প্রশ্ন। একটা হলো যে সিলেটের যারা দায়িত্বশীল এরা কেন করছে না, মানে এদের কি বক্তব্য, তারা আপনাদের কাছে কোনো জবাব দেয় কিনা? তারা 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 তো তাদেরকে তাদেরকে যখন বিলার দোকান আসেন, প্রথম কথা হলো তাদের সাথে তো আমরা যে বলবো যে তাদের কাছেই যাওয়া যায় না। এই সরকারের দলীয় সিন্ডিকেটটা তাদেরকে আপনার ব্লক করে রাখে। আপনি যখন কাছে গেলেন কোনো দাবি দেওয়া নিয়ে, তখন তারা বলে আমরা চেষ্টা করতেছি, সরকারের সীমিত সম্পদ সরকার করতেছে। তার ভাই, এই যে আমাদের প্রবাসী দায়িত্ব যারা মন্ত্রী কিংবা এমপি, মেয়র, এরা চাইলে তো জোরালোভাবে এটা উপস্থাপন করতে পারতেন, কিন্তু তারা কেন করছে না? তাদের সমস্যাটা কোথায়? সিলেটের মন্ত্রী মিনিস্টাররা যারা অতীতে যারা ছিলেন, তারা কেন কেন্দ্রীয়ভাবে এটা লবিং করতে পারলেন না, কেন আদায় করতে, এটা হচ্ছে তাদের ব্যর্থতা। কেন করলেন না এটা তারাই জবাব দেবেন জনগণের কাছে। এরা মন্ত্রী, এরা মিনিস্টার, এরা জনপ্রতিনিধি, এরা এমপি, আমাদের সিলেটের 19 জন এমপি পার্লামেন্টে আছে, কিন্তু আমাদের প্রবাসীদের সমস্যা এগুলো সঠিকভাবে তারা পার্লামেন্টে উপস্থাপন করতে পারে। আপনি দেখেন আমাদের প্রবাসীদের ভোটার আইডি কার্ড, আপনারা জানেন যে এনআইডি কার্ড যদি না থাকে তো কোনো প্রবাসী দেশে কি কোনো কাজ করতে পারে না। জায়গা জমি কিন্তু আজকে এই ব্রিটেনে দেখেন, আজকে আমরা 6 লক্ষ 7 লক্ষ প্রবাসী আমরা আছি, কিন্তু কয়জন ভোটার আইডি কার্ড পেয়েছে? বাংলাদেশে আমি আমার একটা অভিজ্ঞতা আপনাকে বলি। আমি বাংলাদেশে গেছিলাম গত বছর কি আমি মৌলভীবাজারে ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আজ পর্যন্ত কোনো খবর নাই, এখনো হয়নি। কোনো খবর হয়তো নাই, কোনো খবরই নেই। শুধু আমাকে রিসিপ্ট ছিল, রিসিপ্টটা নেমে আসে। এইভাবে আপনার দেশে কেউ অ্যাপ্লাই করে আপনার ভোটার আইডি কার্ড পায় না। এদেশে হাইকমিশন শুরু হয়েছিল গত কয়েকদিন আগে, কয়েকটা কিছু সংখ্যক আপনার ভোটার আইডি কার্ড এখানে আসছে। এখন আপনার লক্ষ লক্ষ লোক এখানে, এটা কোনো এখন আপাতত বন্ধ, কোনো কাজ হচ্ছে না। আমরা যেটা চাই যে যত প্রবাসী বাংলাদেশের পৃথিবীর যে যেখানে আছে সবাইকে ভোটার আইডি কার্ড দেওয়া, বিশেষ করে এই ব্রিটেন প্রবাসী বাঙালি যারা, ওদেরকে আগে দেওয়ার কথা, কিন্তু আমরা এখন তো আমরা সবাই ভোটার আইডি কার্ড পাইনি। এই ভোটার আইডি কার্ড আমি যেটা বলবো যে আপনার অবিলম্বে অচিরেই আপনার বর্তমান ইন্টারভিউ গভর্নমেন্ট, তাদের অনেক আপনার সমস্যা আছে, তারা মাত্র ক্ষমতায় মাত্র 1 মাসে একটা শিশু সরকার, আমরা তাদেরকে বেশি প্রেশার দিতে চাই না, কিন্তু আমরা বলবো সেটা প্ল্যান করেন। বিশেষ করে এই যে বিমান কমিটির যে চেয়ারম্যান আছেন সিলেটের কৃতি সন্তান কুলাউড় হাজি বোর্ডের, আমরা যারা খুশি হয়েছে, আমরা চাই যে অন্ততপক্ষে ওসমানী বিমানবন্দরে যাতে আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইটে ল্যান্ড করে দিয়ে, কাতার এয়ারলাইন, দুবাই, আরব আমিরাত, ওমান এয়ার, তো যদি আর দু একটি ল্যান্ডিং করতে পারে তাহলে আপনার বাড়ার চেষ্টা করবো। কম্পিটিটিভ চলেন, ভেরি ন্যাচারাল, বিদেশি ফ্লাইট নামলে এখন বাধ্য হবে এরা। এখন প্রশ্ন দেখেন ভাই, এই যে লন্ডন সিলেট ঢাকা, ঢাকা তো দূরে, ঢাকা কম আর সিলেটে বেশি, এইটার কি জবাব, তারা কি বলে? এটার জবাব তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তারা এটা বলে যে অন্যান্য এয়ারলাইনের যে আপনার ভাড়া যেটা লন্ডন টু ঢাকা, এই অনেক কম ভাড়া। এখন যারা বিমানে যারা যেতে চায়, ঢাকার লোক যারা, এরা বেশি ভাড়া দিতে তারা চায় না, তারা অন্য এয়ারলাইনে চলে যায়। মানে 95% লোক আপনার বিমান তারা চলে না আউট অফ সিলেট। তাদের কনসিডার করার জন্য একটা ফিউ পার্সেন্টেজ ভাড়া কমাই 5%, আর 95% এর বিবেচনা নাই। তারা একমাত্র অন্যান্য এয়ারলাইনের ভাড়া কম, ওটার সাথে সমতা রক্ষা করার জন্য তারা বলে যে বিমান তো অন্য লোক চড়বে না, এর জন্য 5%-এর জন্য তারা বিমানের ভাড়া কম রেখেছে ঢাকা পর্যন্ত। আর সিলেট পর্যন্ত যারা দেয় তাদের বেশি আপনার। এবার এই যে ডিসেম্বরে আপনি ইনকোয়ারি করে আমরা দেখেছি 1500 রিটার্ন টিকিট। আচ্ছা, এই যে বৈষম্য, এটা বৈষম্য না, এটা ডাকাতি, এটা তো ইথরাম, অসভ্যতা। এইটার বিরুদ্ধে এই যে আপনাদের দাবি, আমার বিশ্বাস যে বর্তমান সরকার ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি দুনিয়ার খোঁজ খবর রাখেন, এটা গুরুত্ব দেবেন। কিন্তু এই জন্য কি আপনি প্রবাসীদের কোনো তরফ থেকে কোনো উপদেষ্টা বা প্রতিনিধি কোনোভাবে মনে করেন যে এই দাবিও আমাদের না? দরকার? আমি মনে করি যেহেতু বাংলাদেশ সরকারের আপনার প্রবাস কল্যাণ একটা মন্ত্রণালয় ছিল, কিন্তু বর্তমান যে আপনার যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে প্রবাসীদের উপদেষ্টা নিয়োগ করা দরকার প্রবাস বিষয়ে।
প্রবাস এবং শ্রমশক্তি বিষয়ে আপনার একটা দায়িত্ব দিলেই এদের অ্যাডভাইজার অত্যন্ত এসেন্সিয়াল। কারণ দেখেন আজকে এই বর্তমান গভর্নমেন্টও তারা ফিল করেন যে আজকে এই যে 1,40,00,000 প্রবাসী বাইরে আছেন, তারা যে রেমিটেন্স দেশে না পাঠান তো দেশে চলে যাবে। এখন তো একমাত্র তাদেরই আপনার ফরেন কারেন্সি হচ্ছে দেশের আপনার আর্থিক চাকাকে সজোরও একমাত্র সম্পদ। সুতরাং আমি মনে করি এটা অত্যন্ত যুক্তিযুক্ত এটা আমাদের যে প্রবাসীদের পক্ষ থেকে আমাদের অনেক এক্সপার্ট আছেন, আমেরিকায় আছেন, ইংল্যান্ডে আছেন, বিভিন্ন দেশে আছেন, একজন প্রবাসী বাংলাদেশিকে আপনার এই প্রবাসী গৃহ প্রতিষ্ঠান করা উচিত বলে আমি মনে করি। এটা তো সত্যতার ভাই, স্বাধীনতার পরে জাতির অর্থনীতির চাকা সচল রেখেছেন প্রবাসীরা, মুক্তিযুদ্ধে কত বড় ভূমিকা। এবং এখনো এই যে গত 2 সপ্তাহে যে পরিমাণ রেমিটেন্স গেছে, এতে প্রমাণিত হয়েছে যে এই সরকারকে মানুষ বিশ্বাস করছে এবং প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে আগের সরকারকে বুঝিয়ে দিয়েছে প্রবাসীদের দাবি। তাই এইটা সরকার বিবেচনায় নেবেন আশা করি। আর আপনি কি মনে করেন যে আমাদের প্রবাসে ওই উপদেষ্টা পরিষদ, বিশেষ করে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ করে নিয়ে আসা উচিত, যে আমাদের কথাগুলো সরাসরি তারা জানলেন? এরকম কোনো চিন্তা বা পরিকল্পনা আমরা আপনাদের আছে কি? আমরা চিন্তা করেছি আপনার আমাদের আমি যেটা বললাম যে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের পক্ষ থেকে আমরা চিন্তা করেছি যে একটা ডেলিগেশন ঢাকা যাওয়ার জন্য গিয়ে আমরা ওনার সাথে দেখা করবো। Right. উনি যদি আসেন, ইভেন আপনি জানেন যে আগামী 22 সেপ্টেম্বর উনি আপনার আমেরিকা যাচ্ছেন, 27 সেপ্টেম্বর উনি জাতিসংঘে ভাষণ দিবেন। ওনাকে ওখানে আপনার একটা প্রবাসী মত বিনিময় করার সম্ভাবনা আছে এবং ওখানে আমাদের কিছু ডেলিগেট আমেরিকা যাওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে, দেখা করার জন্য। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা একটা ডেলিগেশন আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা ঢাকায় গিয়ে ওনার কাছে একটা স্মারকলিপি হ্যান্ড ওভার করবো। আমি আপনার এই মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে একটা স্মারকলিপি আমি রেডি করেছি বিমান ইস্যু নিয়ে। অলরেডি আমি হাইকমিশনে যোগাযোগ করেছি, আমি আমার ভয়েস ফর জাস্টিসের পক্ষ থেকে। এখানে আপনার ভাই এখন কি বলা ঠিক হবে যে আমরা এক্সাক্ট কি কথাগুলো দাবি করছেন? এইটাই তো আমি তো বললাম যেটা মেইনলি আমাদের মেইন ইস্যুটা হচ্ছে এখানে আমাদের বিমানকে মানে ওসমানী বিমানবন্দর যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দর, এটাকে পূর্ণাঙ্গ বিমানে রূপ করতে হবে, অন্যান্য এয়ারলাইন এখানে চালু করার ব্যবস্থা করতে হবে, পারমিশন দিতে হবে। আর বিশেষ করে এই যে আমাদের যে ওসমানী বিমানবন্দরের টার্মিনাল বিমানবন্দরের কাজ যে আটকে আছে, মাত্র এই কাজটা ত্বরান্বিত করতে হবে, এটা হলো আমার কথা। এর সাথে আমাদের কথা হলো যে আমাদের হাইকমিশনে আপনি জানেন যে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আমাদের মানুষ বড় কষ্ট পাচ্ছে। আগে আমরা বাংলাদেশ হাইকমিশনে আমাদের ব্রিটিশ পাসপোর্ট এটা আইডি হিসাবে ব্যবহার করে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হতো, কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশি পাসপোর্ট ছাড়া আপনার এই যে পাওয়ার অফ অ্যাটর্নি ইস্যু করা হয় না। এখন আপনি জানেন আমাদের 95% প্রবাসী বাংলাদেশি আমরা 10, 20, 50 বছর আগে তারা রিনিউয়াল কেউ করে নাই, ডেট চলে গেছে। বিকজ ব্রিটিশ পাসপোর্ট আছে তার। এরপরে যারা বাংলা ভাষা করতে যায় এটাও অনেক সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং আমরা দাবি জানাবো যে আমাদের আগে যে অবস্থা ছিল যেটা, যে ব্রিটিশ পাসপোর্টে দেখেন তো লেখা আছে আমার পাসপোর্টে মাই বার্থ প্লেস সিলেট, এই বার্থ সিলেট প্রমাণ করে যে আমি সিলেট বাংলাদেশের লোক। এরপরে আমার ব্রিটিশ পাসপোর্টে আমার 9 করে বাংলা শিল দেওয়া, স্টাম্প দেওয়া আছে, তার মানে এটা তো প্রমাণ করে আমি বাংলাদেশ। বাংলাদেশি, জি। কিন্তু এরপরেও আননেসেসারি হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, পররাষ্ট্রমন্ত্রীকে বলবো তারা যদি বিবেচনা করে আমাদের ব্রিটিশ পাসপোর্টকে, কারণ অনেক লোক আমাদের বৃদ্ধ হয়ে গেছেন, আপনার অচল হুইল চেয়ারে আছেন, তারা ডিসেবল, আপনার তারা দেশে দিতে পারেন না, তারা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেন ছেলের নামে, মেয়ের নামে, আত্মীয়দের নামে, যাতে জায়গায় সম্পত্তি হস্তান্তর করা যায়, বিক্রি করা যায়, লুকআফটা করা যায়, এবং সবাই আপনার বিরাট বিপদে পড়তেন, হাজার হাজার মানুষ। সুতরাং আমি এটা বলবো দিন দিন একটা উদ্বিগ্নতা, মানুষের একটা ভীতি এটা সৃষ্টি হলো হয়। আমাদের একটা ব্যাপার যে আপনার ব্রিটিশ পাসপোর্টকে আমাদের আইডি হিসেবে গ্রহণ করতে হবে। 2 নম্বর হলো যেটা বলবো যে এই যে ভোটার আইডি কার্ড যেটা, এই আইডি কার্ডটা হাইকমিশনে দেওয়ার যে শুরু হয়েছিল যেটা, এটাকে আবার আপনার জোরালো করতে হবে। এবং আমাদের অ্যাপ্লিকেশন আপনাদের জটিল পদ্ধতি অ্যাপ্লিকেশন, কারণ অনলাইন ছাড়া তো কিছু করা যায় না, সাধারণ মানুষ অনলাইন করতেও পারে না। আপনি দেখেন আগে একটা সিস্টেম ছিল আমাদের, যে আমাদের লোক হাইকমিশনে গেলেই বাংলা হাইকমিশনে তারা সকালে দিয়ে আসতো নবিসার একটা স্টাম্পের জন্য, বিকেল চলে যায়। এখন গতকাল একজন লোক আমাকে বললেন, আব্দুল বাসিদ করে এক ভাই একজন প্রবাসী থাকেন আপনার এই ইয়েতে পারফেক্ট স্ট্রিটে টাওয়ার মিডিল, বললেন আপনি গেছেন হাইকমিশনে নবিসার জন্য বলে এগুলো কাজ এখানে কিছু হয় না, আপনি বাসায় যান, বাসায় গিয়ে আপনাদের ছেলে দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করেন, অ্যাপয়েন্টমেন্ট নেন। তো উনি বাসায় আসলো, এসে অনলাইনে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার পরে 1 মাস পরে উনি পাইছে যে রিপ্লাই যে আমরা রিসিভ করছি তোমার এটা, আমরা তোমাকে জানাবো। এখন আপনার নবিসার কার্ড জন্য আর কি, মানে এত জটিল প্রক্রিয়া হয়েছে আর কি। তা আমরা চাই যে আপনি জানেন যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা আপনার মুরব্বী যারা আছেন, তারা আপনার হাইকমিশনে যেতে আপনার সেবা দরকার। ইভেন বিশেষ করে
অনেক আমাদের আপনি জানেন যে 95% লোক সিলেটে চলে, কিন্তু হাই কমিশনে গেলে ওরা বেশিরভাগ স্টাফ হচ্ছে আপনার নন সিলেটি। তারা অনেক সময় সিলেটি ভাষা তারা বুঝে, সিলেটি তারা বুঝে না, তারা মিসইন্টারপ্রিট করে, আবার ভালো ইংলিশও বুঝে, ভালো ব্যবহার করে না, ব্যবহার করে না, ভালো ইংলিশও বুঝে। এবং আমাদের তো ছেলেমেয়েরা দেখেন তারা সিলেটি ভালো বলতে পারে আর ভালো ইংলিশ বলতে পারে, বলতে পারে যে কিন্তু ওদেরকে তারা কনভিন্স করতে পারে না অনেক সময়। এই জন্য আমি বলছি তা হাই কমিশনও আপনার এখানে ভালো দক্ষ আমাদের, আমি চাচ্ছি আমরা যে এখানে সিভিল হাই কমিশন নিয়োগ করা দরকার যুক্তরাজ্য অন্তত পক্ষে। প্লাস হলো আপনার এখানে ম্যানচেস্টার আছে, আপনার বার্মিংহাম হাই কমিশন আছে, এখানেও সিলেটি অধিক স্টাফ নিয়োগ করা দরকার, কারণ মানুষের সেবা দিতে পারবে। আমার বিশ্বাস যে বর্তমান ক্যাটেগরি গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, আমি আশা করি ইন্টারিম গভর্নমেন্টকে আপনারাই মনে করি, আমার অভিমত হলো ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তাদেরকে আমাদের সাপোর্ট করা দরকার, সহযোগিতা করা দরকার, তাদের সময় দেওয়া দরকার, যাতে তারা সব কিছু তারা গুছিয়ে আনতে পারে তারা। এবং আশা করা যায় ইনশাল্লাহ আমি বিশ্বাস, এটা হবে। আমার বিশ্বাস যে আন্তর্জাতিক খ্যাতনামা যে নোবেল লরেট ডক্টর ইউনুস, ওনার নেতৃত্বে দেশে একটা পরিবর্তন এবং হচ্ছে। আমার বিশ্বাস থাকবে, আমরা তো তিনি যখন থোরথাজার নোবেল নিয়ে লন্ডন হয়ে দেশে যাচ্ছিলেন নরওয়ে থেকে, আমরাই তো সবচেয়ে বড় সম্বর্ধনা জি, দিয়েছি, জি। এখানে আলেকজান্ডার ফেলেছে। কাজেই আমাদের প্রতি এই ভালোবাসা কিন্তু ওনার আছে। এই ভালোটা থাকা উচিত, এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনার যে আপনার এই উপদেষ্টা মন্ডলী যারা আছেন সবাই স্বীকার করেন প্রবাসীদের অবদান। তো শুধু স্বীকার করলে হবে না, বাস্তবে প্রমাণ দেখতে চাই। এর জন্য আমরা চাই যে অচিরেই যাতে ওসমানী বন্দরে ফ্লাইট ল্যান্ড করতে পারে। আপনি জানেন এর আগে কয়েক বছর আগে এয়ার দুবাই একটা ফ্লাইটকে ল্যান্ড করেছিল, Yes. কিন্তু এই ফ্লাইটকে আপনার তার লাগে করে নেই আপনার এই যে মানে সিভিল পরিকল্পিতভাবে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা ফ্লাইট করতে করতে। তো এই জন্য আমি চাচ্ছি যে আমাদের প্রবাসীদের যাতে দেশে আপনার দেশে যাওয়ার পরে, প্রবাসীদের একটা সমস্যা হচ্ছে আপনার দেশে জায়গা সম্পত্তি নিয়ে বিরাট সমস্যা পরিচালনা করেন। প্রবাসীদের জায়গা সম্পত্তি আপনার আত্মীয়স্বজনরা দখল করে ফেলে, বা যারা দুশ্মন, যারা শত্রু আছে এরা দখল করে ফেলে, কিন্তু প্রবাসীরা দেশে গিয়ে ঠিকমতো সঠিক বিচার পান না। যাতে বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং সরকার যাতে প্রবাসীদের জার্মানি নিরাপত্তা বিধান করে তাদেরকে আপনার এই বিভিন্নভাবে সহযোগিতা করে, যাতে সহজে তারা বিচার পান। এবং বিশেষ করে আমি দাবি জানাবো যে প্রবাসীরা দেশে গিয়ে কোথায় যাবেন, কার কাছে যাবেন, ওয়ান স্টপ সব যাতে চালু করা হয়, তার লিগেল ম্যাটার এবং অন্যান্য ম্যাটারে যাতে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে যাতে সাহায্য পেতে পারে। ইভেন অনেকটা আছে, সরকার চাইলে আপনার প্যানেল অফ অ্যাডভোকেট এটা করতে পারে, মানে যাতে প্রবাসী লিগেল অ্যাডভাইস তারা করতে পারে, তারপরে এই পথে যান। আমি চাচ্ছি যদি প্রবাসীদের আপনার এই সুযোগ সুবিধা করে দেওয়া হয়, তাদের হয়রানি বন্ধ করা হয়, তাদের জার্মানি নিরাপত্তা নিশ্চয়, তাদের জায়গা সম্পত্তি রক্ষা করা হয়, এবং বিশেষ করে এয়ারপোর্টে তাদের যে বঞ্চনা, হয়রানি, এটা বন্ধ করা হয়, তাহলে দেশে আপনার আরো রেমিটেন্স যাবে, দেশ আরো এগিয়ে যাবে। এবং আমাদের মেধাবী, শিক্ষিত, বিভিন্ন পেশায় জড়িত নতুন প্রজন্ম দেশমুখী হবে। এই হয়রানি দেখে তো আর যেতে চায় না। এটা তো আপনি দেখেন আজকে আমাদের ছেলে মেয়ে আপনার কত মেধাবী, এই যে বাইরে যারা আছে আজকে ডক্টর, ইঞ্জিনিয়ার, সলিসিটার, ব্যারিস্টার, আপনার প্রশাসনের সবুজ ছেলে। আজকে তো গেলে ব্রিটেনে আমাদের হাউস অফ কমন্স আমাদের 6 জন এমপি, হাউস অফ লর্ডসে আমাদের বারোনেস, আজকে আমাদের টার্মেন্স কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র, আজকে প্রায় 200-র উপরে আপনার কাউন্সিলর, লিডার, সিভিক মেয়ররা সারা দেশে ছড়িয়ে আছে, এবং যথেষ্ট উপরে মানে সরকারের বিভিন্ন স্তরে আমাদের লোকেরা এখন কাজ করছে। এই সমস্ত মেধা যদি আপনার দেশে ইনভাইট করা হয়, দেশে গেলে যদি আপনার আসতে গেলে আমাদের ইয়াং ছেলে মেয়ে, নতুন প্রজন্ম, এরা অন্য দেশে যায়, এরা তো বাংলাদেশ তারা যায় না। বিকজ এই হয়রানি, এই যে হ্যারাসমেন্ট, যদি এইভাবে তাদেরকে দেশমুখী করা হয়, দেশে যাওয়ার সুযোগ দেওয়া হয় এবং তাদেরকে দেশে নেওয়া হয়, অনেক আপনার দেশ, এবং এদের মেধা থেকেও তো দেশ উপকৃত হবে। আর অর্থ তো আছেই। তার ভাই অনেক ধন্যবাদ। পরবর্তী কোনো এক অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনি আমাদের প্রবাসীদের অন্য আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং মানব টিভির ভবিষ্যৎ উজ্জ্বল এবং সফলতার কামনা করছি। থ্যাংক ইউ।